আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 2025 সালে নামজারিতে এসেছে এক আমূল পরিবর্তন। এই আমূল পরিবর্তনের মাধ্যমে নামজারির যে সুফল কুফল হতে পারে, এই আমূল পরিবর্তন করার ক্ষেত্রে নামজারি করলে ভূমির মালিকগণের কী ক্ষতি হতে পারে এবং কি এই আমূল পরিবর্তনের মাধ্যমে নামজারি করার ক্ষেত্রে কয়টি প্রমাণপত্র প্রয়োজন, যে প্রমাণপত্রগুলো প্রয়োজন এই প্রমাণপত্রগুলো আপনি কিভাবে সংগ্রহ করবেন, এই প্রমাণপত্রগুলোর মাধ্যমে আপনি নামজারি করলে ভবিষ্যতে আপনার কি কি সমস্যা হতে পারে, এই নতুন সরকার যে সিস্টেম চালু করেছে এই সিস্টেম অনুযায়ী আপনি নামজারি করলে আপনার কি কি সমস্যা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ লিগ্যাল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আজকে আলোচনা করতেছি ভূমির নামজারি নিয়ে। নামজারি একটি ভূমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোনো ব্যক্তি নিকট থেকে জমি ক্রয় করে নিলে সেটা 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে নেন। সাব রেজিস্ট্রার অফিস হচ্ছে আইন মন্ত্রণালয়ের অধীন। আপনি আইন অনুযায়ী জমিটির মালিক হলেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ভূমি মন্ত্রণালয়কে অবগত না করবেন যে আপনি ভূমিটি ক্রয় করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ভূমি মন্ত্রণালয়ের রেজিস্টারে ভূমির মালিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন না। আর ভূমির মালিক হিসেবে আপনার নামটি অন্তর্ভুক্ত করা পর্যন্ত ভূমি মন্ত্রণালয় কিন্তু জানতে পারবে না যে এই ভূমিটির মালিক আপনি হয়েছেন। আপনি ভূমির মালিক যেভাবেই হন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি ভূমিটির নামজারি না করে নেবেন ততক্ষণ পর্যন্ত ভূমি মন্ত্রণালয় অবগত হতে পারবে না যে ভূমিটির মালিক আপনি হয়েছেন। প্রিয় দর্শক, ভূমির মালিক হিসেবে ভূমি মন্ত্রণালয়কে অবগত করার দুইটি মাত্র সিস্টেম আছে। একটি হচ্ছে রেকর্ডের সময় রেকর্ড করে নেওয়া, আরেকটি হচ্ছে নামজারি করে নেওয়া। যেহেতু একটি রেকর্ড আসে 20 থেকে 30 বছর পর পর একটি এলাকায়, তাই আপনি ভূমির মালিক হওয়ার পর ভূমিটি যখন আপনি আপনার নিজ নামে নামজারি করে নেবেন, তখন ভূমি মন্ত্রণালয় অবগত হবে। সরকার আপনার নিকট থেকে ভূমি উন্নয়ন কর নেবে, ভূমির জন্য ট্যাক্স নেবে। যতক্ষণ পর্যন্ত সরকার আপনার নিকট থেকে ভূমি উন্নয়ন কর বা ভূমির ট্যাক্স গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সরকারের কাছে অবগত হতে পারবেন না যে আপনি ওই ভূমিটির মালিক হয়েছেন। প্রিয় দর্শক, বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই নামজারিতে যে পরিবর্তন নিয়ে আসতেছেন, এটা জানুয়ারির মাঝামাঝিতে চালু হতে পারে। এই নতুন পদ্ধতিতে আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন, আপনার নামজারি আবেদন করার পর যদি আপনার সকল কাগজপত্র ঠিক থাকে, সকল কাগজপত্র যদি আপনি ঠিকভাবে দিয়ে নামজারি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার নামজারিটি অটোমেটিক্যালি এসিলেন অফিস থেকে অ্যাপ্রুভ হয়ে আসবে। এর জন্য আপনাকে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না, আপনি অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করে নিতে পারবেন। এসিলেনকে আর অ্যাপ্রুভ করে দিতে হবে না। আপনার কাগজপত্র, সকল কাগজপত্র যদি ঠিক থাকে, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে আসবে, এসিলেনকে আর অ্যাপ্রুভ করে দিতে হবে না। প্রিয় দর্শক, ইতিপূর্বে সরকার যখন 2021 সালে নামজারি ডিজিটালাইজেশন করলো, তখন থেকে নামজারির যে সিস্টেম চালু হয়েছে, এই সিস্টেম অনুযায়ী আপনি নামজারির জন্য দরখাস্ত করার পর এসিলেন অফিসে দরখাস্ত যাবে। এসিলেন অফিস থেকে এই দরখাস্ত আবার আপনার ইউনিয়ন ভূমি অফিসে পাঠাবে। ইউনিয়ন ভূমি অফিস আপনার ভূমিটি সরেজমিনে তদন্ত করে দেখবেন যে ভূমিটি আপনি দখলে আছেন কিনা, অন্য কোনো ব্যক্তির দখলে আছে। আপনি যদি ভূমিটি দখলে থাকেন, তাহলে এসিলেন অফিসারের সেইভাবে একটি তদন্ত প্রতিবেদন দিবে। আর আপনি যদি ভূমিটি দখলে না থাকেন, সেক্ষেত্রে এসিলেন অফিসার সেইভাবে তদন্ত দিবে। আপনি যদি ভূমি দখলে থাকেন, সেক্ষেত্রে ভূমিটি আপনার নামজারি দিবে। আর আপনি যদি ভূমি দখলে না থাকেন, তাহলে ভূমিটি আপনাকে নামজারি দিবে না। প্রিয় দর্শক, বর্তমান যে পদ্ধতি, এই পদ্ধতি অনুযায়ী যদি অটোমেটিক্যালি আপনার নামজারিটি অ্যাপ্রুভ হয়ে আসে, আপনার সকল কাগজপত্র দেওয়ার মাধ্যমে যদি অ্যাপ্রুভ হয়ে আসে, সেক্ষেত্রে ভূমির ক্ষেত্রে বিরাট এক জটিলতা সৃষ্টি হবে। আপনি একটি ভূমি দখল করে বসে আছেন, সেই ভূমিতে অন্য কোনো ব্যক্তি নামজারি করে নেবে। এই নামজারি দিয়ে আবার আপনার ভূমিটি আবার অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রি করে দিবে। ভূমির ক্ষেত্রে আরও বড় ধরনের জটিলতা সৃষ্টি হবে। তাই আমি যেটা মনে করি, পূর্বের যে সিস্টেম ছিল এই সিস্টেমটি বেটার ছিল, এই সিস্টেমটি উপযুক্ত ছিল। কেননা একটি ভূমি নামজারি করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে ভূমিটি নামজারির জন্য আবেদন করেছে, এই ভূমিতে দখলে কে আছে, এই দখলের বিষয়টা অবশ্যই দেখতে হবে। দখলের বিষয়টা দেখার পর নামজারি দিতে হবে। দখলের বিষয় নিশ্চিত না করে যদি নামজারি দেওয়া হয়, সেক্ষেত্রে ভূমির ক্ষেত্রে আরও বড় ধরনের জটিলতা সৃষ্টি হবে।
প্রিয় দর্শক, এই বর্তমান পদ্ধতি অনুযায়ী নামজারি করার ক্ষেত্রে যে প্রমাণপত্রগুলো লাগবে তার মধ্যে সর্বপ্রথম যে প্রমাণপত্র লাগবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ড। আপনার জাতীয় পরিচয়পত্র আপনাকে অবশ্যই নামজারি করার সময় দিতে হবে। এরপর যে প্রমাণপত্র লাগবে, এরপর আপনার সদ্য তোলা ছবি লাগবে, এরপর যে কাগজপত্র লাগবে সেটি হচ্ছে আপনি যে ভূমিটি নামজারি করার জন্য দরখাস্ত করেছেন সেই ভূমিটির সর্বশেষ রেকর্ড কোনটা আছে, যে রেকর্ড অনুযায়ী আপনার এলাকায় ভূমি উন্নয়ন কর নিতেছে সেই রেকর্ডের পর্চা অবশ্যই আপনার লাগবে। এরপর যে প্রমাণপত্র লাগবে সেটি হচ্ছে আপনি ভূমির মালিক হলেন কিভাবে। আপনি যেভাবে ভূমির মালিক হয়েছেন সেই প্রমাণপত্র আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে, কিন্তু এই ভূমির মালিকটি হতে হবে সর্বশেষ রেকর্ড অনুযায়ী। আপনার এলাকায় যে রেকর্ড হয়ে গেছে, আপনার এলাকায় যে রেকর্ড অনুযায়ী ভূমিটির কর নিতেছে সেই রেকর্ড অনুযায়ী আপনার ভূমিটির মালিক হতে হবে। প্রিয় দর্শক, আপনি ভূমিটি যদি পৈতৃক সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনার পিতা মৃত্যুবরণ করার পর আপনার পিতার মৃত্যু সনদ লাগবে এবং কি আপনার ওয়ারিশ সনদ লাগবে। আপনার পিতার মৃত্যু সনদ এবং ওয়ারিশ সনদ আপনি কোথায় পাবেন, এগুলো আপনি যদি পৌরসভায় হয়ে থাকেন তাহলে পৌরসভা থেকে নিয়ে নেবেন। আর আপনি যদি ইউনিয়নের ভিতর হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদে যাবেন। সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনে গিয়ে আপনি আপনার পিতার মৃত্যু সনদ ও ওয়ারিশ সনদ নিয়ে নেবেন। প্রিয় দর্শক, এখানে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে আপনি যদি আপনার পিতার পৈতৃক সূত্রে ভূমি নামজারি করতে যান এবং কি আপনি যদি 3 দাগের জমি 1 দাগ থেকে নামজারি করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বন্টননামা দলিল দিতে হবে। আর আপনি যদি প্রত্যেক দাগের জমি প্রত্যেক দাগ থেকে নামজারি করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো বন্টননামা দলিল দিতে হবে না। প্রিয় দর্শক, এরপর আছে আপনি যদি দলিল সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন, ক্রয় সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন, তাহলে যে ব্যক্তির নিকট থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই ব্যক্তি কি মূল্য সম্পত্তির মালিক হয়েছে সেই ব্যক্তি যদি রেকর্ড অনুযায়ী মালিক হয়ে থাকে তাহলে রেকর্ডের পর্চা তো আপনাকে দিতেই হবে। আর সেই ব্যক্তি যদি সর্বশেষ রেকর্ডীয় মালিকের নিকট থেকে দলিল অনুযায়ী সম্পত্তির মালিক হয় তাহলে আপনাকে অবশ্যই ওই বায়া দলিলটি দিতে হবে। এইভাবে সর্বশেষ রেকর্ড থেকে শুরু করে আপনার ভূমির মালিকানা পর্যন্ত যে কাগজগুলো আছে এই কাগজগুলো অবশ্যই সংগ্রহ করে আপনার নামজারির সাথে দিতে হবে। প্রিয় দর্শক, এরপর আসি আপনি যদি খারিজ খতিয়ান সূত্রে সম্পত্তির মালিক হন সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র লাগবে। অর্থাৎ আপনি একজন ব্যক্তির নিকট থেকে সম্পত্তি ক্রয় করে নিয়েছেন, সে ব্যক্তি সম্পত্তি খারিজ করে আপনার নিকট বিক্রি করেছে, আপনার নিকট খারিজ খতিয়ান আছে, সেক্ষেত্রে আপনার খারিজ খতিয়ান ওই ব্যক্তি যদি সম্পত্তি ক্রয় সূত্রে পেয়ে থাকে তাহলে ওই ব্যক্তির দলিল এবং কি আপনার খারিজ খতিয়ান আপনার দলিল এই কাগজপত্রগুলো অবশ্যই আপনাকে সংগ্রহ করতে হবে। এরপর আসি আপনি যদি রেকর্ডীয় মালিকের নিকট থেকে সম্পত্তি ক্রয় করে নেন তাহলে রেকর্ডীয় মালিক যে পর্চা অনুযায়ী জমি পেয়েছে সেই পর্চা এবং কি তিনি যদি জমিটি খারিজ করে থাকে সেই খারিজ আপনাকে সংগ্রহ করে আপনার নামজারির সাথে আবেদন করতে হবে। প্রিয় দর্শক, এই বর্তমান নতুন সিস্টেম অনুযায়ী আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম, এনআইডি কার্ড, ছবি, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, দলিল এবং কি নামজারি, এই কাগজপত্রগুলো যদি আপনি প্রপারভাবে সাবমিট করতে পারেন আবেদন করার সময়, সেক্ষেত্রে আবেদন করার সাথে সাথেই আপনার এই আবেদনটি এসিল্যান্ড অফিস থেকে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে আসবে। আপনাকে আর এসিল্যান্ড অফিসে দৌড়াতে হবে না, আপনাকে আর দীর্ঘ ভোগান্তি মতে পড়তে হবে না এই বর্তমান নতুন সিস্টেম অনুযায়ী। কিন্তু নতুন সিস্টেম অনুযায়ী কেউ যদি কোনো নামজারি করে নেয় সেক্ষেত্রে বড় ধরনের জটিলতা সৃষ্টি হয়ে যাবে। অন্যের জমি, একজনের দখলীয় জমি অন্যজনের নামে নামজারি হয়ে যাবে। এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়, ভূমি অফিস, সাব রেজিস্ট্রার অফিস কারোরই কিছু করা থাকবে না, কেননা এখানে সিস্টেমের একটু সমস্যা হয়েছে। তাই আমি আবারও বলতেছি, বর্তমান যে সিস্টেম চালু হচ্ছে এই সিস্টেমটি সকলের জন্য উপযোগী নয়। এই সিস্টেমটি ভূমির ক্ষেত্রে, নামজারির ক্ষেত্রে বিশেষ ধরনের এক অরাজকতা সৃষ্টি করবে। পূর্বের যে সিস্টেম ছিল 2021 সালে নামজারির যে সিস্টেম চালু হয়েছিল এই সিস্টেমটি বেটার ছিল। এই সিস্টেমকে বহাল রেখে এই সিস্টেমের কিছু যদি সংযোজন বিয়োজন করতো তাহলে হতো, কেননা একটি ভূমি নামজারি দেওয়ার ক্ষেত্রে ভূমিটির দখলীয় মালিককে অবশ্যই চিহ্নিত করতে হবে। অন্যের দখলীয় সম্পত্তি যদি কোনো ব্যক্তিকে নামজারি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বিশেষ ধরনের জটিলতা সৃষ্টি হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।